দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। বাংলা নববর্ষকে বরণে জমজমাট ফ্যাশন হাউস থেকে শুরু করে মিষ্টির বাজার, ব্যস্ত সময় পার করছেন মৃৎ ও কারুশিল্পীরা। পেট্রো বাংলার প্রস্তাবিত দর মেনে গ্যাসের মূল্য বাড়ালে বেশিরভাগ শিল্পে উৎপাদন খরচ বাড়বে 5 থেকে 20 ভাগ পর্যন্ত, মানতে নারাজ বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ, উৎপাদনে ঘাটতি থাকবে না। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বাংলা নববর্ষ বরণকে সামনে রেখে শহর থেকে গ্রাম সবখানেই কেনাকাটার ব্যস্ততা। সবচেয়ে বেশি জমজমাট ফ্যাশন হাউস, সাজসজ্জা আর মিষ্টির ব্যবসা। পয়লা বৈশাখকে ঘিরে ব্যবসার চালচিত্র তুলে ধরছেন হিরজুন মিরা। চারুকলা প্রাঙ্গণ জুড়ে এখন এমনই কর্মব্যস্ততা। কেউ মুখোশ তৈরিতে ব্যস্ত, কেউ সরাচিত্র তৈরিতে, কেউ বা আবার রং তুলিতে ফুটিয়ে তুলছেন চমৎকার সব চিত্রকর্ম। চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চারুকলার ছাত্র শিক্ষকদের এমন সব শিল্পকর্ম বিক্রির অর্থেই হবে পয়লা বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার আয়োজন। মঙ্গল শোভাযাত্রার পুরো আয়োজনটা কিন্তু আমাদের ছাত্র এবং শিক্ষকদেরই, এবং যারা আগে পড়েছে তারাও কাজ করে। মানে পুরো বিষয়টা হচ্ছে যে শিল্পী সমাজের একটা অংশ চারুকলা সবসময় একটা জায়গায় কিন্তু অনেক বেশি কনসাস থাকে। সেখান থেকে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার এই যে ব্যাপ্তি এখন সারা পৃথিবীতে যেভাবে ঘটেছে, তো সেই জায়গায় আমাদের সমস্ত যে কাজকর্মের যত রকমের ব্যাপার আছে, যে আমাদের এই যে টোটাল যে ফান্ডিং থেকে শুরু করে সমস্ত আয়োজন সব কিছু কিন্তু আমরাই করি। এই যে আজকে দেখছেন এখানে সবাই ছবি আঁকছে, অনেক কিছু করছে, সেইগুলা থেকেই কিন্তু আমাদের ফান্ডটা আসে। মঙ্গল শোভাযাত্রার মতো নববর্ষকে ঘিরে নতুন পোশাক আর সাজসজ্জার চাহিদাও বাড়ছে বছর বছর। হিসেব বলছে বছর জুড়ে যত দেশীয় পোশাক বিক্রি হয় তার 25 ভাগই হয় এই একটি উৎসবকে ঘিরে। তাই বড় এই বাজারকে ধরতে ফ্যাশন হাউসগুলোও নিয়ে এসেছে বর্ণিল রঙের সব পোশাক। এবারের বৈশাখী উৎসবে 1700 কোটি টাকার দেশীয় পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা উদ্যোক্তাদের। 10 to 15% আগের চেয়ে বাড়বে বলে আমাদের ধারণা। এবং আমরা বিক্রি যে গত বছরের বিক্রির চেয়ে, এবং এটি এখন পর্যন্ত অবস্থা ভালো। আর যে কদিন আছে সে কদিন যদি মানে বৈরী আবহাওয়া না থাকে, তাহলে আমরা আশা করছি যে হয়তো আমাদের যে লক্ষ্য সেটি হয়তো পৌঁছানো যাবে। বৈশাখী শাড়ির সাথে মিলিয়ে কাঁচের চুড়ির কদর বাড়ে কয়েক গুণ। তাই মৌসুমি ব্যবসা হিসেবে চুড়ি বিক্রিকে বেছে নিয়েছেন অনেক শ্রমজীবী। আমি ব্যবসায় 15 দিন করি বছরে, আর 11.5 মাস আমি ট্রান্সপোর্টে কাজ করি। 1,20,000 টাকা মাল আনছি, এবারে আপনার 30,000 টাকা লাভ হবে। শুধু পোশাক বা সাজসজ্জাই নয়, ব্যবসার পাওনা আদায়ে হালখাতার মিষ্টির কদর সেই মুঘল আমল থেকে। ব্যবসায়ীরা বলছেন বছর জুড়ে যত মিষ্টি বিক্রি হয় তার 5 থেকে 10 ভাগই হয় বৈশাখ উপলক্ষে। এর মধ্যে শুধুমাত্র ব্র্যান্ডের মিষ্টি বিক্রি হয় 15 থেকে 20 কোটি টাকার। এই সময় কর্পোরেটগুলি আমাদের থেকে বা বিভিন্ন মিষ্টির কোম্পানির থেকে যারা ওই বিভিন্ন প্যাকেজ বানিয়ে নেন, সেই জিনিসটা অনেক বড় ভূমিকা রাখে। টোটাল যে সেলসটা হয় তার মধ্যে 70 to 80% কর্পোরেট সেলস হয়, আর 20% হয়তো ইন্ডিভিজুয়ালসরা দোকান থেকে। মানুষের আয় যত বাড়ছে ততই বড় হচ্ছে বৈশাখের এই ব্যবসা, ততই নতুন রং যোগ হচ্ছে উৎসবের আয়োজনে। পয়লা বৈশাখ পাচ্ছে নতুন মাত্রা। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বৈশাখী মেলাকে সামনে রেখে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুর, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা। ব্যস্ততা বেড়েছে মানিকগঞ্জের বেতশিল্পীদেরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি জিনিস। তাই তো মেলাকে সামনে রেখে ফরিদপুরের লক্ষ্মীপুর ও ভাজনডাঙ্গা পালপাড়ার মৃৎশিল্পীদের দম ফেলার ফুরসত নেই। নিপুণ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ছোটদের খেলনা ও ঘর সাজানোর নানা বাহারি সামগ্রী তৈরি করে হরেক রকম রঙে রাঙিয়ে তুলছেন সেগুলো। সময় মতো না নাই, সময় মতো খাওয়া নাই, পুরো পোলাপান রং করতেছে, কেউ বানাইতেছে, আমরা মাটি বানাইতেছি। আমাদের মাটির কাজ এখন তোমার শেষ, পুরান শেষ, খেলনা টেলনা সবকিছু বানান কমপ্লিট। বিরামহীন কাজ করছেন শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পালপাড়ার মৃৎশিল্পীরাও। রাত জেগে হলেও 30 চৈত্রের মধ্যে কাজ শেষ করবেন প্রত্যাশা তাদের। বেশি জন্য আর কি পয়লা বৈশাখের জন্য কিছু মাল তৈরি করতেছি। আবার এখন বানাইছি পুইরা টুইরা রং টং করে বেচবো। এদিকে মেলা উপলক্ষে মাটির তৈরি বিভিন্ন পণ্য নিতে পালপাড়ায় যাচ্ছেন খুচরা ব্যবসায়ীরাও। বৈশাখের আগেই পাইকারি দরে জিনিস কিনে মজুত করছেন। বৈশাখী হিসাবে আমাদের কাজের চাপটা বেশি থাকে, তার কারণ হলো অনেকে পাইকারি নেয়, খুচরা নেয়, বিভিন্ন ইসেই আমাদের কাজটা একটু চাপ বেশি থাকে। শের বানাই, কাঁঠা বানাই, ধামা বানাই, পালা বানাই, তা মেলা কিছু টুরি শাড়ি এগুলো সবই বানাই।
মেলায় অন্যান্য সামগ্রীর পাশাপাশি বেতের তৈরি জিনিসের চাহিদাও কম নয়। তাই রাত জেগে বেতের গৃহস্থালী ছাড়াও নানা শৌখিন পণ্য তৈরি করছেন মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের বেত শিল্পীরাও। নববর্ষ উদযাপনে বিভিন্ন জেলায় নানা আয়োজন ও প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সারাদিন ব্যাপী আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকবো। এখানে আমরা আশা করছি যে সবাই দিবসটিকে উদযাপনের জন্য, নতুন বছরকে গ্রহণ করার জন্য, স্বাগত জানার জন্য সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সারা বছরেই মাটি ও বেতের তৈরি জিনিসের চাহিদা থাকলেও বৈশাখী মেলা উপলক্ষে তা বেড়ে যায় কয়েক গুণ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পেট্রোবাংলার চাহিদা মতো গ্যাসের দাম বাড়ানো হলে বিদ্যুৎ উৎপাদনে 93% ব্যয় বাড়বে। প্রস্তাবিত হারে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে 4 থেকে 22% পর্যন্ত খরচ বাড়বে টেক্সটাইল, স্টিল কিংবা সিমেন্টের মতো উৎপাদনশীল খাতে। বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। যদিও এ তথ্যের সাথে দ্বিমত পোষণ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, খুব বেশি উৎপাদন ব্যয় বাড়বে না ব্যবসায়ীদের। বর্তমানে শিল্পে গ্যাস মিলছে প্রতি ঘনফুট 7 টাকা 76 পয়সা দরে, 132 ভাগ বাড়িয়ে যা 18 টাকায় নিতে চায় সরকার। ঢাকা চেম্বারের মূল্যায়ন বলছে সেটি করা হলে টেক্সটাইল খাতে উৎপাদন ব্যয় বাড়বে 18 ভাগ, স্টিল রিরোলিং মিলে 7.5 ভাগ এবং সিমেন্ট উৎপাদনে বাড়বে 2 ভাগের মতো। আর বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের যে মূল্য বৃদ্ধির প্রস্তাব করা আছে তাতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় দাঁড়াবে প্রায় দ্বিগুণ। টেক্সটাইলে প্রায় 22.5% increase, and that's very significant because textile is very much connected to our garments industry, and that is connected to আমাদের যে export industry in some sectors is very large, and that's very worrying. এতে ক্ষতির মুখে পড়তে পারে দেশের অর্থনীতি। ডিসিসিআই এর মূল্যায়ন বলছে বিদ্যুতের দাম 30 ভাগ বাড়লে রপ্তানি কমে যাবে প্রায় 1 ভাগ, কমবে আমদানিও। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে 1 ভাগের মতো। সব মিলিয়ে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 2 ভাগের মতো কমে যেতে পারে। তবে এমন মূল্যায়নের সাথে একমত নন জ্বালানি প্রতিমন্ত্রী। 35% মতো লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট আছে। আমরা গ্যাস নিয়ে এসে আমরা এই লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট থেকে বেরিয়ে আসতে চাই। 25 টাকার থেকে বেরিয়ে এসে 6 টাকা নামতে চাই, 8 টাকা নামতে চাই বা 12 টাকা নামতে চাই। এবং আমার যেগুলি ডুয়েল ফুয়েল আছে সেই ডুয়েল ফুয়েলের জায়গায় আমি লিকুইড বন্ধ করে আমি গ্যাসে চালাতে চাই। এতে আমার বিদ্যুতের ওরকম খুব বেশি তারতম্য হবে না। গ্যাসের প্রোডাকশন কস্ট কিছু কিছু ক্ষেত্রে 1.2%, সব মিলে হয়তো 2% বাড়বে। দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা মেটাতে 500 মিলিয়নের মতো এলএনজি আমদানি শুরু হয়েছে এরই মধ্যে। তবে বিশ্লেষকরা বলছেন দেশে গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকলেও তা উত্তোলনে আগ্রহী নয় সরকার। ফ্রম এ জিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আমি মনে করি যে আমাদের যে পলিসি মেকার তাদের মধ্যে একটা জিনিস কাজ করছে হুইচ ইজ রং। তারা মনে করে ধরে রেখেছেন বা মনে করেন বা তাদেরকে মনে করানো হচ্ছে যে বাংলাদেশে আর গ্যাস নাই। বাট ইফ ইউ আর রিয়েলি মানে একটা সুইপিং অ্যাকশন নেন, মানে এক্সপ্লোরেশনের দিকে, মানে গ্যাস ক্রাইসিস ইট উইল জাস্ট ভ্যানিশ ফ্রম বাংলাদেশ। যদি আমি সারা বাংলাদেশও ফুটা করি তাও কালকে আমি গ্যাস দিতে পারবো না, তাহলে আমাকে 1000 এমএলসি গ্যাস তো পূরণ করতে হবে। অবশ্যই আমরা ড্রিলিং করতেছি, এরকম না যে আমরা বসে নাই, আমরা চলতেছি ড্রিলিং, কিন্তু আপনাদের ডিমান্ডটা তো আমাকে ফুলফিল করতে হবে। কোত্থেকে পাবো? এই জন্য আমরা বিদেশ থেকে গ্যাস আনছি, কস্টলি এক্সপেন্সিভ গ্যাস। গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ পেতে পরিকল্পিত শিল্প এলাকায় কারখানা স্থাপন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রাত 11টার পর কারখানা চালু রাখলে কম দামে বিদ্যুৎ দেওয়ার চিন্তার কথাও জানান মন্ত্রী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে রমজানে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি হবে না। নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে সেহরি, ইফতার আর তারাবির সময়। তবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজ চলার কারণে কোথাও কোথাও কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। আসছে রমজান মাসের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের পর্যালোচনা সভায় এসব কথা জানানো হয়। আহ্বান জানানো হয়েছে সাশ্রয়ী ব্যবহারের। দেশে এখন দিনে বিদ্যুতের চাহিদা 9000 থেকে 9500 মেগাওয়াটের মতো। গরম আর রোজায় এই চাহিদা এবার 12500-এ পৌঁছবে বলে ধারণা বিদ্যুৎ বিভাগের।
যা হিসেবে নিয়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাস দৈনিক 13,134 থেকে 13,886 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যার ফলে এবার রমজানে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকবে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সম্পূর্ণরূপে আমাদের লোকজনকে আমরা এই নির্দেশনা দিয়েছি যে ইফতার, তারাবির নামাজ এবং সেহরির সময় কোনো প্রকারের লোডশেড বা ইন্টারাপশন যেন না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকা। ইনশাআল্লাহ আমরা সবাই বিদ্যুৎ পাবো, তবে যেটা মনে রাখতে হবে যে আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এখনো উন্নত করা হচ্ছে, সেই জন্য কোনো জায়গায় ডিস্ট্রাপশন হতে পারে, এটা কিন্তু আপনার লোডশেডিং না। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এই পর্যালোচনা বৈঠকে জানানো হয় রমজানেও ঢাকা শহরের মার্কেট ও বিপণী বিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন বহাল থাকবে, তবে বাড়তি আলোকসজ্জা না করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। তাগিদ দেওয়া হয় শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রসহ বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের। একই সঙ্গে বাড়তি চাহিদার এই সময় মার্কেটগুলোতে ট্রান্সফরমার পরীক্ষার কথা উঠে আসে বৈঠকে। 50টির অধিক প্রতিদিন আগুন লাগছে এবং তার মধ্যে যদি আপনি দেখেন 95% হচ্ছে শর্ট সার্কিট থেকে, এবং এই শর্ট সার্কিটটা কিভাবে বন্ধ করা যায়। বিদ্যুৎ বিভাগের যে কাজটি, আপনারা বিদ্যুৎ উৎপাদন করছেন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লাইনগুলো তৈরি হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু বেশ অনেকগুলি বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। আপনাদেরকে আমরা অনুরোধ করবো এই সময় যেহেতু লোডটা বৃদ্ধি পাবে, দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আপনাদের ইন্টারনাল যে সমস্ত ইকুইপমেন্টগুলি আছে সেগুলি যেন আপনারা পরীক্ষা করবেন। শুধু মার্কেট কিংবা দোকানপাট নয়, রাজধানীর সকল বহুতল ভবনের বৈদ্যুতিক সংযোগ ঝুঁকিমুক্ত আছে কিনা তা যাচাই করতে শিগগিরই অভিযান শুরু হবে বলেও জানানো হয় বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পহেলা বৈশাখের ছুটির আগে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 64 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,326-এ। লেনদেন হয়েছে মাত্র 284 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের, বেড়েছে 262টির, কমেছে মাত্র 45টির দর, অপরিবর্তিত রয়েছে 37টি। আর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। ইতিবাচক গতিবিধির মধ্য দিয়ে আজকে বাজারে এ সপ্তাহের লেনদেন শেষ হলো। যদিও বাজারে মোট লেনদেনে গতকালের তুলনায় তেমন কোনো পরিবর্তন ছিল না, কিন্তু মূল সূচকে লেনদেনের শুরু থেকেই একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা শেষ পর্যন্ত বজায় ছিল। এ সপ্তাহের প্রথম 4 কার্যদিবসে বাজারে প্রায় 200 পয়েন্টের মতো কারেকশন হয়। এছাড়া বেশ কিছুদিন যাবতই আমরা বাজারে কিছুটা স্লো মুভমেন্ট দেখতে পাচ্ছি, যদিও অন অ্যান অ্যাভারেজ কোম্পানিগুলোর অপারেটিং পারফরমেন্স ও আর্নিং লেভেলে তেমন স্ট্রাগলিং সিনারিও ছিল না। সুতরাং কোম্পানিগুলোর অপারেটিং পারফরমেন্স বিবেচনায় এবং আমাদের পিয়ার কান্ট্রিগুলোর সাথে আমাদের কারেন্ট প্রাইস আর্নিং লেভেল অ্যান্ড আদার ফান্ডামেন্টালস কম্প্যারিজনে our market is still a better destination for investment. ভ্যাট আইন বাস্তবায়নে খুলনার ব্যবসায়ীদের সহায়তা চাইলেন এনবিআর চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় তিনি এই সহায়তা চান। আমরা ভ্যাট আদায়ের জন্য মেশিন সরবরাহ করব সব জায়গায়, সব ব্যবসায়ীদের কাছে, এবং সেই ইএফডি মেশিন, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস, এটি সরাসরি হিসাব রাখতে পারবে এবং আমাদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সেটির সংযোগ থাকবে। তাহলে ভ্যাটটি সঠিকভাবে আদায় হবে। যারা ছোট ছোট ব্যবসা করে তারা যাতে ফাঁকি দিতে না হয়, সেজন্য ছোট ছোট ব্যবসায়ীদেরকে আমরা ছাড় দিয়েছি। ক্ষতির মুখে এবার 20 ভাগ উৎপাদন কমানোর ঘোষণা দিল উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। মধ্য এপ্রিল থেকে 737 ম্যাক্সের উৎপাদন 42টিতে নামিয়ে আনবে প্রতিষ্ঠানটি। একই সাথে সামনের দিনে উড়োজাহাজ নির্মাণে কঠোরভাবে নিরাপত্তা মানদণ্ড অনুসরণের ঘোষণা দিয়েছেন বোয়িংয়ের প্রধান নির্বাহী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইথিওপিয়ায় বোয়িং 302 দুর্ঘটনার পর থেকে খারাপ সময় পিছু ছাড়ছে না মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির। সারা বিশ্ব জুড়ে বোয়িং 737 ম্যাক্সের উপর নিষেধাজ্ঞার সাথে নতুন করে যোগ হয়েছে তা প্রত্যাহারের অনিশ্চিত সময়সীমা। কেননা দুর্ঘটনার প্রাথমিক তদন্ত বলছে পাইলট নিয়ম অনুসরণ করেও ফ্লাইটটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, যেমনটা হয়েছিল লায়ন এয়ারের দুর্ঘটনার ক্ষেত্রেও। The crew performed all the procedures repeatedly provided by the manufacturer
but was not able to control the aircraft. এমন অবস্থায় নিজেদের দায়িত্ব স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বোয়িংয়ের প্রধান নির্বাহী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি। We're taking a comprehensive, disciplined approach and taking the time to get the software update right. এমন নিশ্চয়তার পরও সারা বিশ্বের উড়োজাহাজ নিয়ন্ত্রক সংস্থাগুলো দ্রুতই 737 ম্যাক্সের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেবে তার কোনো আভাস পাওয়া যায়নি। বরং চীন ঘোষণা দিয়েছে বোয়িংয়ের সব ধরনের উড়োজাহাজকে দেশটির নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিস্থিতি বিবেচনায় বোয়িং তাই 737 সিরিজের উড়োজাহাজ উৎপাদন 20 ভাগ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। মধ্য এপ্রিল থেকে মাসে 52টির জায়গায় 42টি উড়োজাহাজ বানাবে বোয়িং। We remain confident in the fundamental safety of the 737 MAX. এমন খবরে আরেক দফা পতন হয়েছে বোয়িংয়ের শেয়ার দরে। ঘটনার পর থেকে সব মিলিয়ে কোম্পানির বাজার মূল্য কমে গেছে $26 বিলিয়ন। এখানেই শেষ নয়, দুটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা এবার বোয়িংয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলার প্রস্তুতি শুরু করেছেন। Most of the evidence of Boeing's wrongdoing is in the United States. Similar planes, the Boeing 737 MAX, similar problems with the sensor in the MCAS, similar flight patterns where the nose is going down and then up and down and then up. এদিকে মার্কিন উড়োজাহাজ নিয়ন্ত্রক সংস্থা FAA জানিয়েছে সবগুলো বিমান পরীক্ষায় তার প্রয়োজনীয় লোকবল নেই। তা নিশ্চিত করতে বাড়তি $2 বিলিয়ন প্রয়োজন হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।